পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা, পর্ব সংখ্যা ৩৭। গাড়ির দরজাটা বন্ধ হতেই এক ধরনের নরম নিস্তব্ধতা নেমে এলো। দূরে পাহাড়ের রেখাগুলো কুয়াশার মতো ঝাপসা, আর সামনে সেই সরু রাস্তা যেন অজানার দিকে টেনে নিয়ে যাচ্ছে দুজনকে। জ্যাশ ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে একবার পাশে তাকালো। করবী ইতোমধ্যে ড্রাইভিং সিটের পাশে এসে বসেছে, খুব স্বাভাবিক ভঙ্গিতে, কিন্তু কোথাও যেন একটু ইচ্ছে করেই। সিট বেল্টটা তার কাঁধের পাশেই ঝুলছে, অথচ সে ছুঁয়েও দেখছে না। জাস্ট চোখের ইশারায় বোঝালো সিট বেল্টটা বেঁধে নাও। করবী তাকালো তার দিকে, একেবারে নিরীহ, কিছুই বুঝতে পারেনি এমন একটা মুখ করে। চোখ দুটো বড় বড়, ঠোঁট সামান্য ফাঁক, যেন সে সত্যিই কিছু বুঝছে না। এক মুহূর্ত জাস্ট তাকিয়ে রইল, তারপর নিঃশ্বাস ফেলে বলল, সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। সে নিজেই এগিয়ে এলো। করবীর বুকের ভেতর হঠাৎ করেই ধুকপোকানি বেড়ে গেল। জ্যাসের হাত যখন তার কাঁধের পাশ দিয়ে এগিয়ে সিট বেল্টটা ধরল, তখন মনে হলো যেন চারপাশের সব শব্দ থেমে গেছে, শুধু নিজের হৃদস্পন্দনটাই কানে বাজছে দ্রুত। অস্থির, অচেনা একটা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল। কিছুটা লজ্জা, কিছুটা ভয়, আর তার চেয়েও বেশি কিছু যার নাম সে নিজেও ঠিক জানে না। করবী ধীরে চোখ বন্ধ করে ফেলল। জ্যাস থমকে গেল এক সেকেন্ডের জন্য, ভুরু কুচকে তাকালো তার দিকে। এই আচরণটা ঠিক স্বাভাবিক লাগছে না। তারপর কিছু না বলে সিট বেল্টটা লাগিয়ে দিল। ডান। ইঞ্জিন গর্জে উঠল। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল পাহাড়ি রাস্তার দিকে। করবী মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। গাছগুলো পেছনে সরে যাচ্ছে, বাতাসে হালকা শীতলতা, আকাশে মেঘের ভেলা, কিন্তু তার মনটা যেন কোথাও আটকে আছে, ঠিক এই পাশের ছিটেই। কিছুক্ষণ পর সে আবার তাকালো জ্যাসের দিকে। জ্যাস পুরো মনোযোগ দিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। তার চোয়াল শক্ত, চোখে দৃঢ়তাল, যেন এই যাত্রা শুধু একটা যাত্রা না, একটা দায়িত্ব। করবীর মাকে উদ্ধার করার দায়িত্ব। করবী এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ তার নিজের আচরণটাই যেন তার কাছে অচেনা লাগছে। কেন সে সিট বেল্ট বাঁধল না? কেন সে এমন অভিনয় করলো? আর কেন জ্যাস যখন কাছে এলো তখন তার বুকের ভেতরটা এমন কেঁপে উঠল? উত্তরগুলো সে জানে না। করবীর বুকের ভেতরটা আজ অদ্ভুতভাবে নরম হয়ে আছে। সে জানে সে জ্যাসকে ভালোবাসে, নিঃশব্দে, নিঃশর্তে। কিন্তু জ্যাস ওকে কখনো কিছু অনুভব করে, নাকি সবটাই শুধু দায়িত্ব, শুধু পথ চলা? করবী জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে ভাবছিল, সে এই সম্পর্ক থেকে বের হতে চায় না। যত কঠিনই হোক, যত অন্ধকারই থাকুক, জ্যাসের চারপাশে সে থাকবে। নিজের ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, নরম স্পর্শ দিয়ে একদিন ঠিক তাকে বদলে দেবে। সে স্বপ্ন দেখে একটা ছোট্ট সাধারণ জীবন, কোলাহলহীন একটা ঘর, বারান্দার টবের গাছ, সন্ধ্যায় দুজনের চুপচাপ বসে থাকা। জ্যাস হয়তো তখন আর এমন কঠিন থাকবে না, একটু হাসবে, একটু সহজ হবে। এইসব ভাবনা ধীরে ধীরে তার চোখের পাতা ভারী করে দিল। কখন যে ঘুম এসে তাকে জড়িয়ে ধরলো সে নিজেও বুঝতে পারল না। গাড়ি তখনও চলছে পাহাড়ি রাস্তা ধরে। জ্যাস একসময় পাশ ফিরে তাকালো। করবী ঘুমিয়ে পড়েছে, তার মাথাটা হালকা দুলছে, আর জানালার কাছে ধাক্কা খাচ্ছে বারবার। জ্যাসের চোখে এক মুহূর্তের জন্য বিরক্তি নয়, একটা নরম দুশ্চিন্তা ফুটে উঠল। সে ধীরে হাত বাড়িয়ে খুব যত্ন করে করবীর মাথাটা নিজের কাঁধে টেনে আনলো। করবী নড়ল না, বরং আরও একটু নিশ্চিন্ত হয়ে ঘুমের ভেতর ডুবে গেল। জ্যাস স্থির হয়ে রইল, তার দৃষ্টি নরম হয়ে এলো, একটা অদ্ভুত মায়ায় ভরা। তার করবী ফুল, এমন একটা পবিত্র স্বচ্ছ মেয়ের জীবনে তার মতো মানুষের ছায়া পড়া, এটা কি ঠিক? জ্যাস নিজের ভেতরের অন্ধকারটা খুব ভালো করেই চেনে। তার পথ, তার অতীত, তার ভুল, সব কিছুই এমন, যা করবীর মতো কারোর জন্য নয়। সে ধীরে নিঃশ্বাস ফেলল। না, করবীর জীবন সে নষ্ট হতে দেবে না। এই যাত্রা শেষ হবে, করবীর মাকে সে ফিরিয়ে দেবে তার কাছে। তারপর সব শেষ। সে দূরে চলে যাবে, বহু দূরে, যেখানে করবীর কোনো স্মৃতি থাকবে না, কোনো টান থাকবে না। করবীর জন্য একটা ভালো জীবন দরকার, একজন ভালো মানুষ দরকার, যে তার মতো অন্ধকার নয়, যে তার মতো ভাঙা নয়। জ্যাস চোখ ফিরিয়ে আবার রাস্তার দিকে তাকালো, কিন্তু তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মেয়েটা যেন তাকে ছাড়তেই চাইছে না। কি অদ্ভুত খেলার নাম জীবন! কেউ কাছে আসতে চায় সমস্ত ভালোবাসা নিয়ে, আর কেউ দূরে সরে যেতে চায় ঠিক সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য। গানের ভেতরটা ভারী হয়ে আছে অদ্ভুত নীরবতায়, শুধু বাজছে একটা ধীর বিষণ্ণ গান। মেহেরাব স্টিয়ারিংয়ে হাত রেখে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। পাশে বসে থাকা জেসমিনের বিরক্তি ক্রমশই চরমে উঠছে। তার মনে হচ্ছে গাড়ি না, এ যেন একটা ঠেলা গাড়ি চলছে। শেষমেশ আর সহ্য করতে না পেরে জেসমিন কটমট করে তাকালো। এটা কি? কিসের গান এটা? মেহেরাব চোখ না সরিয়ে বলো, স্যাড সং, আমার প্রিয় একটা গান। জেসমিন বিরক্তিতে ঠোঁট বাঁকিয়ে বলো, প্রিয় গান রাতে শুনবেন, এখন বন্ধ করুন প্লিজ।
মাথা ধরে যাচ্ছে আমার। আর এক কাজ করুন, আপনি আমার সিটে আসুন, আমি গাড়ি চালাবো। এভাবে চালালে তো মাসখানেক লেগে যাবে পৌঁছাতে। কথাটা মেহেরাবের ইগোতে সোজা গিয়ে লাগলো। একটা মেয়ে তাকে বলছে সে সিট ছেড়ে দিক। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লো, কণ্ঠটা শক্ত রাখার চেষ্টা করলো সে। তুমি বাচ্চাদের মতো কথা বলো না। আমি ধীরে চালাচ্ছি কারণ আমি দায়িত্বশীল। আমি একজন ডাক্তার। অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে থাকতে চাই না। গাড়ি চালাতে হলে সাবধানে চালাতে হয়। স্পিড বাড়িয়ে কখন কি হয়ে যাবে কেউ জানে না। জেসমিন এবার ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, কিন্তু আমাদের দ্রুত যেতে হবে। আপনি যেভাবে চালাচ্ছেন একটা সাইকেলও আপনাকে হারিয়ে দেবে। প্লিজ আজকের জন্য আমাকে চালাতে দিন। আপুর কাছে দ্রুত পৌঁছানো দরকার। মেহেরাব ভ্রু কুঁচকে বলল, আমার ভাই তো ওর সাথে আছে, কিসের এত চিন্তা? তুমি কি আমার ভাইকে হালকাভাবে নিচ্ছ? সেই দেশের নাম্বার 1 মাফিয়াদের একজন। জেসমিন ঠান্ডা কিন্তু কাটার মতো কণ্ঠে বলল, আপনার ভাই সাথে আছে বলেই তো ভয়টা বেশি। সে নাম্বার 1 হয়ে কি করেছে? সবাই তো তাকে আঙুলে নাচিয়েছে। কথাটা বাতাসে ছুরি হয়ে ঝুলে রইল। পরিস্থিতি আর না বাড়িয়ে মেহেরাব হঠাৎ ব্রেক কষে গাড়ি থামালো। কোনো কথা না বলে দরজা খুলে নেমে গেল। তারপর ড্রাইভিং সিট ছেড়ে দিল জেসমিনকে। জেসমিন একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর স্টিয়ারিং ধরল। পরের মুহূর্তেই গাড়ি যেন ছুটে গেল ঝড়ের বেগে। মেহেরাব সিট বেল্ট বাঁধারও সময় পেল না। তাড়াহুড়ো করে সেটা বেঁধে চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন কানে বাজছে। আর জেসমিন, তার ঠোঁটে হালকা একরকম জেদি হাসি। এভাবে চালাতে হয় গাড়ি। গাড়ি কয়েক সেকেন্ডে অনেকটা পথ পেরিয়ে গেল। আর তাদের মাঝে জমে থাকা রাগ, বিরক্তি আর অদৃশ্য টানাপোড়েন আরও ঘন হয়ে উঠল। গাড়ির স্পিড এতটাই বেশি যে চারপাশের দৃশ্যগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। বাতাস কাচের গায়ে আছড়ে পড়ছে, যেন সতর্ক করছে কিছু একটা ঠিক হচ্ছে না। মেহেরাব চোখ খুলল ধীরে। পাশে তাকিয়ে দেখল জেসমিনের মুখ অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক জেদ। স্পিড কমাও, মেহেরাব নিচু গলায় বলল। জেসমিন ঠোঁট নাড়ল, কিন্তু সে তাকালো না। ভয় লাগছে? আমি ভয় পাই না। মেহেরাব এবার সোজা হয়ে বসল। কিন্তু বোকামি পছন্দ করি না। জেসমিন হালকা হেসে গতি আরেকটু বাড়ালো। তাহলে চোখ বন্ধ করে থাকুন। ঠিক তখনই দূরে একটা ট্রাক হঠাৎ করে লেন বদলালো। সবকিছু যেন স্লো মোশনে চলে গেল। জেসমিন, মেহেরাব চিৎকার করে উঠল, কিন্তু জেসমিনের হাত কাঁপল না। স্টিয়ারিং ঘুরলো এক ঝটকায়। গাড়ি স্লিপ করলো। রাস্তার একদম কিনারা ছুঁয়ে আবার সোজা হয়ে গেল। 1 সেকেন্ড, আর একটু হলেই নীরবতা। গাড়ির ভেতর শুধু দুজনের শ্বাসের শব্দ। মেহেরাব তাকিয়ে আছে জেসমিনের দিকে। তার চোখে এবার রাগ নেই, শুধুই বিস্ময়। তুমি পাগল? জেসমিন এবার ধীরে তাকালো তার দিকে। চোখ দুটো লাল হয়ে আসলো। না, আমি শুধু দেরি করতে চাই না। এইভাবে চালালে আমরা কোথাও পৌঁছাবো না। মেহেরাব দাঁত চেপে বলল, আমরা শেষ হয়ে যাব। জেসমিন কিছু বলল না। কয়েক সেকেন্ড পরে খুব আস্তে বলল, আপু ফোন ধরছে না। মেহেরাব থেমে গেল। সে ধীরে বলল, আমাকে ফোনটা দাও। জেসমিন এক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর ফোনটা এগিয়ে দিল। মেহেরাব দ্রুত নাম্বার ডায়াল করলো। কল যাচ্ছে, কেউ ধরছে না। আরেকবার, এবারও না। গাড়ির ভেতর আবার সেই চাপা আতঙ্ক। হঠাৎ ফোন কাঁপলো। একটা মেসেজ আসলো। জেসমিন ঝট করে স্ক্রিনে তাকালো। স্ক্রিনে লেখা, দেরি করো না জেসমিন। তার নিচে একটা লোকেশন। জেসমিনের হাত শক্ত হয়ে গেল স্টিয়ারিংয়ে। এটা তার গলা শুকিয়ে গেছে। এটা আপুর নম্বর না। মেহেরাব ফোনটা নিয়ে তাকালো। এটা জ্যাসের নাম্বার। মেহেরাব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সিটে হেলান দিয়ে বলো, ঠিক আছে, কিন্তু এবার আমার নিয়মে গাড়ি চালাবো। জেসমিন ভুরু তুলল। মানে? মেহেরাব সোজা হয়ে বসলো। তার দিকে ঝুঁকে এলো সামান্য। স্পিড থাকবে, কিন্তু মাথা ঠান্ডা রেখে। আমি রাস্তাটা দেখব, তুমি চালাবে। এক ভুল করলে আমরা কেউই বাঁচবো না। পাহাড়ি রাস্তা। এক মুহূর্ত জেসমিন তাকিয়ে থাকলো তার দিকে। তারপর ধীরে মাথা নাড়ল। ডিল। গাড়ি আবার ছুটল। করবি একের পর এক কল দিচ্ছিল নূরকে, কিন্তু কোনোভাবেই কলটা লাগছিল না। প্রতিটা রিং বেজে কেটে যাওয়ার সাথে সাথে তার অস্থিরতা আরও বাড়ছিল। অবশেষে কলটা রিসিভ হলো। তুই কি পৌঁছে গেছিস? করবি এক নিঃশ্বাসে জিজ্ঞেস করল। ওপাশ থেকে নূরের কণ্ঠ ভেসে এলো, একটু ক্লান্ত, একটু তাড়াহুড়া মেশানো। প্রায় চলে এসেছি, তুই কোথায়? করবি উত্তর দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে আরেকটা কণ্ঠ শোনা গেল। আমরা এখনো অনেক দূরে। কথাটা হামজার। করবি থমকে গেল। ভ্রু কুচকে বলল, তোর সাথে হামজা আছে? তার গলায় স্পষ্ট বিরক্তি। ওকে তো আমি সাগর পথে আসতে বলেছিলাম। দ্বীপের কাছে ও তোর সাথে কি করছে? ওদের পরিকল্পনা ছিল একদম পরিষ্কার। সবাই আলাদা আলাদা পথে আসবে। কেউ বিপদে পড়লে অন্যজন যেন সাহায্য করতে পারে। কিন্তু এখন সব কিছু গুলিয়ে যাচ্ছে। নূর একটু চুপ করে থেকে বলল, আমি বাইকে করে জঙ্গল পথ দিয়ে আসছি, আর ও নিজের মতোই এসে জুটেছে।
এই কথাটা শুনে জেসের রাগ চরমে উঠল। সে পাশে দাঁড়িয়ে সব শুনছিল। ভালোবাসার মানুষকে কতটা জেদি, কতটা অন্ধ করে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ যেন হামজা। যেদিন থেকে সে জেনেছে মিস এলিনা আর নূর একই মানুষ, সেদিন থেকেই যেন তার দুনিয়া বদলে গেছে। তারপর থেকে সে নূরের পিছু এমনভাবে লেগে আছে যেন ছায়া। নূর বাসায় থাকলে হামজা জানালা বেয়ে উঠে যায়। নূর বাইরে থাকলে অজস্র কল, মেসেজ, তারপর নিজেই খুঁজে বের করে ফেলে তাকে। এক মুহূর্তের জন্য শান্তি দিচ্ছে না। কিন্তু নূর, সে আর আগের মতো নেই। একবার সে ভুল করেছে, একবার নিজের অনুভূতির কাছে হেরে গিয়েছে। এবার আর না। হামজার জন্য তার ভেতরে আর কোনো জায়গা নেই, না রাগ, না ভালোবাসা, কিছুই নেই। শুধু একটা দায়বদ্ধতা আছে করবীর জন্য। করবীর কণ্ঠ আবার কাঁপল। যাই হোক, সাবধানে থাকিস। নূর ধীরে বলল, আমরা আসছি। কলটা কেটে গেল। নূর সামনে তাকিয়ে রইল। জঙ্গলের রাস্তা অন্ধকার, অনিশ্চিত। পিছনে বসে আছে হামজা চুপচাপ, কিন্তু সেই চুপের ভেতর হাজারটা না বলা কথা। নূর চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য ভাবল, সবকিছু যদি আগের মতো হতো। সে চায় করবীর মা ফিরে আসুক, এই দুঃস্বপ্নের মতো পরিস্থিতি শেষ হোক, সবকিছু আবার ঠিক হয়ে যাক, করবীর জীবনটা আবার আগের মতো সুন্দর হয়ে উঠুক। কিন্তু বাস্তবতা এখনো অনেক দূরে, আর সামনে যে পথ সেটা শুধু অন্ধকারে ঢাকা। বাইকটা অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলছে। চারপাশে শুধু ঝোপঝাড় আর অদ্ভুত নিস্তব্ধতা। মাঝে মাঝে হেডলাইটের আলোয় গাছের ছায়াগুলো লম্বা হয়ে রাস্তার উপর পড়ছে, যেন পথ আটকে দাঁড়িয়ে আছে। নূর মন দিয়ে রাস্তা দেখছে। তার মুখ শক্ত, চোখে কোনো দ্বিধা নেই। পেছনে বসে আছে হামজা। আজ সে স্বাভাবিক চুপ। এই চুপচাপটাই যেন সবচেয়ে বেশি অস্বস্তিকর। হঠাৎ হামজা বলল, তুমি এখনো আমাকে এড়িয়ে চলছো? নূর কোনো উত্তর দিল না, শুধু গতি একটু বাড়ালো। কথা বলছো না কেন? হামজার গলায় চাপা রাগ। আমি কি এতটাই অচেনা হয়ে গেছি? নূর এবার ধীরে বলল, রাস্তায় মন্দ, পড়ে গেলে কিন্তু তোমাকেই তুলতে হবে। আমি সিরিয়াস নূর। এবার নূর ব্রেক কষল। বাইকটা হঠাৎ থেমে গেল। চারপাশের নীরবতা আরও ঘন হয়ে উঠল। নূর হেলমেট খুলে ঘুরে তাকালো। তার চোখে ঠান্ডা, কঠিন দৃষ্টি। তুমি কি চাও? হামজা এক মুহূর্ত থেমে গেল, তারপর আসতে বলল, একটা সুযোগ। নূরের ঠোঁট বাঁকা হলো। তাচ্ছিল্যের হাসি। সুযোগ? তার চোখে এবার স্পষ্ট ব্যথা ফুটে উঠল। যখন দরকার ছিল তখন কোথায় ছিলে তুমি? নিজের সাথেরগুলোকে আমাকে ভোগ করতে পাঠিয়ে দিয়েছিলে, তারপর একটা খোঁজ নিয়েছিলে। হামজা চুপ। নূর ধীরে ধীরে বলতে লাগলো, আমি একা ছিলাম। 3টা ছেলে, বুঝতে পারছো তুমি? তখন তুমি ছিলে না, আর এখন সব শেষ হওয়ার পর তুমি সুযোগ চাও। হামজা এগিয়ে এলো এক পা। আমি জানতাম না। জানতে চাওনি। নূর তার কথা কেটে দিল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। বাতাসে শুধু চাপা অতীতের ভার। হামজা নিচু গলায় বলল, আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরে এসেছি। নূর তাকিয়ে রইল তার দিকে। সেই দৃষ্টিতে আগের ভালোবাসার কোনো ছায়া নেই, শুধু ক্লান্তি। আমি আর সেই নূর না, সে ধীরে বলল। তারপর নূর আবার হেলমেট পরে নিল। আমরা এখানে ড্রামা করতে আসিনি। করবী আমাদের জন্য অপেক্ষা করছে। হামজা কিছু বলল না, শুধু আবার বাইকে উঠে বসলো। এইবার সে দূরত্ব রেখে বসলো, যেন বুঝে গেছে আগের মতো কাছে আসার অধিকারটা আর নেই। বাইক আবার স্টার্ট নিল, গতি বাড়ল। কিন্তু এবার শুধু রাস্তা না, তাদের সম্পর্কের দূরত্বটাও যেন স্পষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর জেসমিন ও মেহেরাব এসে করবীর সঙ্গে যোগ দিল। করবী আর জ্যাস তখন দ্বীপের চারপাশে ঘুরে দেখছিল। কোন দিক দিয়ে ভেতরে ঢোকা সবচেয়ে সহজ হবে তা খুঁজছিল। এর মধ্যে জ্যাস তার সব সৈন্য ও গুন্ডাদের নির্দেশ দিয়ে দিয়েছে, পরিকল্পনা পরিষ্কার। যদি তারা ভেতরে ঢুকতে পারে তাহলে প্রথমে কোনো আক্রমণ করা হবে না, সবার আগে চেষ্টা করা হবে করবীর মাকে উদ্ধার করার। কিন্তু যদি তারা ধরা পড়ে যায় তাহলে জ্যাসের ইশারা পাওয়া মাত্র বাইরের লোকজন একযোগে আক্রমণ চালাবে। জেসমিন বলল, আমি যতটুকু খোঁজ নিয়েছি, ফারহান শিকদার আমার মাকে জিম্মি করে রেখে এখানে অস্ত্রের লেনদেন করেছে। এই দ্বীপে থাকে দেশের সবচেয়ে বড় অস্ত্র পাচারকারী একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। সে নারী ও শিশু শরীর ব্যবহার করেও পাচার চালায়। তার সঙ্গে ডিল করতে হলে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা তার কাছে আমানত রাখতে হয়। সেই হিসেবে আমার মাকে এখানে জিম্মি রাখা হয়েছে। এখন মাকে মুক্ত করতে হলে আমাদের একটা ভয়ঙ্কর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সত্যি বলতে ওর সঙ্গে পারা খুব কঠিন। শুধু এই দেশে নয়, বিভিন্ন দেশের সঙ্গেও তার যোগাযোগ আছে। তার কাছে যে পরিমাণ অস্ত্র আছে আমাদের কাছে তার তুলনা খুবই কম। তবুও আমি আমার জীবন দিয়েও মাকে ফিরিয়ে আনবো। পেছনের দিকে একটা গোপন পথ আছে, ওই পথ দিয়ে ঢুকতে হবে। আমার ধারণা জ্যাস ভাইয়ের লোকজন ইতোমধ্যে নিচে গর্ত করে ফেলেছে। আমরা সেই গর্ত দিয়ে একে একে ভেতরে ঢুকবো। প্রথমে মাকে খুঁজে বের করার চেষ্টা করব। যদি ধরা পড়ে যাই, আমার কাছে একটা বাঁশি আছে, আমি বাজালেই চারদিক থেকে আক্রমণ শুরু হবে। তবে মনে রেখো, সে সাধারণ সন্ত্রাসী নয়, তার সঙ্গে লড়াই খুবই বিপজ্জনক হবে। আমি চাই আমরা 4 জন চারদিক থেকে ঢুকি, আর বাকি গুন্ডাদের
মধ্যে প্রায় অর্ধেককে আমি নিজেদের পক্ষে নিয়ে এসেছি। তারা আমাকে চেনে, কারণ আমি আগে বহুবার এখানে এসেছি। তাদের দুর্বলতাগুলো আমি জানি, সেগুলো কাজে লাগিয়ে আমি তাদের প্রভাবিত করেছি। আশা করছি তারা আমাকে সাহায্য করবে। জেসমিনের কথা শেষ হতেই সে নিজেই প্রথমে ভিতরে যাওয়ার পথে ঢুকে পড়ল। করবীও একটি পিস্তল হাতে নিয়ে অন্য একটি পথ দিয়ে এগিয়ে গেল। জেসমিন সোজা মূল পথ ধরল, কারণ সে এখানে এসেছে মুখোমুখি ডিল করতে। হয় আলোচনা হবে, নয়তো রক্ত ঝরবে, দুটোর একটি। এদিকে পেছন দিক দিয়ে মেহরাব, করবী ও জ্যাস চেষ্টা করবে জেসমিনের মাকে উদ্ধার করতে। জ্যাস জেসমিনকে বলল, আমি তোমার সঙ্গে যাচ্ছি। আমি নিজে ওর সঙ্গে ডিল করতে চাই। আমাকে দেখলে সে ভয় পাবে এবং ডিল করতে বাধ্য হবে। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট সেজে থাকবে। বলবে ফারহান শিকদার মারা গেছে, আর এখন তুমি আমার সঙ্গে কাজ করছো। আমি চাই না সে এর মধ্যে ফুপিমণিকে লুকিয়ে ফেলুক। তাই আমি চাই খুব দ্রুত এবং সহজভাবে করবী এবং মেহরাব তাকে উদ্ধার করে নিয়ে আসুক। যদি সে ডিল না মানে, তাহলে তাকে আমার স্টাইলে বুঝিয়ে দিতে হবে। অন্ধকার ঘনিয়ে আসছিল দ্বীপের চারপাশে। লবণাক্ত বাতাসে ভেসে আসছিল অজানা বিপদের গন্ধ। ঢেউয়ের শব্দ যেন আজ আর স্বাভাবিক নয়। প্রতিটা আঘাতে মনে হচ্ছিল কেউ লুকিয়ে আছে পানির নিচে। জেসমিন, করবী, জ্যাস আর মেহরাব চারজনই জানত এবার ভুলের কোনো সুযোগ নেই। কিছুক্ষণ আগে তারা শেষবারের মতো পরিকল্পনা সাজিয়েছিল। সৈন্যদের নির্দেশ পরিষ্কার, ভিতরে ঢুকলে প্রথমে কোনো গুলি নয়। আগের লক্ষ্য শুধু জিম্মিকে উদ্ধার। কিন্তু যদি ধরা পড়েই যায়, এক মুহূর্ত দেরি নয়। জ্যাসের ইশারাতেই চারদিক থেকে আগুন ঝরবে। করবীর চোখে তখন একটাই দৃঢ়তা, এই দ্বীপে আমার মা আছে, আর আমি তাকে ছাড়া ফিরব না, সে নিচু গলায় বলেছিল। এরপরই সে এগিয়ে গেল অন্ধকারের দিকে। একজন একজন করে সবাই হারিয়ে গেল ছায়ার ভিতর। দ্বীপের গভীর অংশে ঢুকতেই বাতাস বদলে গেল। আগের নোনা হাওয়া আর ঢেউয়ের শব্দে ধীরে ধীরে মিলিয়ে এখন কেবল শোনা যাচ্ছে ধাতব যন্ত্রের গুঞ্জন, দূরে হালকা পায়ের শব্দ, আর মাঝে মাঝে অজানা রেডিও সিগন্যালের ভাঙা ভাঙা কণ্ঠ। জ্যাস, জেসমিন, করবী আর মেহরাব চারজন আলাদা পথে এগোচ্ছে। সুড়ঙ্গের ভেতর দিয়ে এগোতে গিয়ে মেহরাব হঠাৎ থেমে গেল। দেয়ালের এক পাশে শুকনো রক্তের দাগ, আর তার পাশে ছোট্ট একটা চিহ্ন, একটা আংটির মতো প্রতীক। এটা নতুন না? সে ফিসফিস করে বলল, ওরা কাউকে এখানে আগেও এনেছিল। করবীর চোখ শক্ত হয়ে উঠল। মানে ফুপিমণি যদি এখানে থাকে, তাহলে ওরা লোকাল ট্রান্সফার শুরু করে দিয়েছে। ঠিক তখনই উপরের দিক থেকে একটা ধাতব দরজা খুলে যাওয়ার মতো শব্দ এলো। সবাই একসাথে থেমে গেল। অন্যদিকে জেসমিন সামনে এগোতেই বিশাল একটা খোলা প্রাঙ্গণে এসে দাঁড়ালো। চারিদিকে উঁচু কংক্রিটের দেয়াল, মাঝখানে লোহার খাঁচার মতো একটি স্ট্রাকচার, আর খুবই কম, কিন্তু যতটা আছে আলো তার চোখে লাগে ঠান্ডা ছুরির মতো। হঠাৎ স্পিকার থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠ, স্বাগতম জেসমিন। কণ্ঠটা শুনে তার শরীর এক মুহূর্তে জমে গেল। একজন মানুষ ধীরে ধীরে ছায়া থেকে বেরিয়ে এলো। কালো কোট, শান্ত হাঁটা, আর চোখে এমন এক আত্মবিশ্বাস যেন পুরো জায়গাটাই তার নিয়ন্ত্রণে। রঘু ভাই। সে হাসল না, কিন্তু তার চোখে হাসির মতো একটা ভয়ঙ্কর শান্তি। আমি জানতাম তুমি আসবে। সে বলল, তোমার আবেগেই তোমাকে এখানে এনেছে। জেসমিন দাঁত চেপে ধরল, আমার মা কোথায়? রঘু ভাই ধীরে ধীরে হাত নাড়ল। পেছনে একটা স্ক্রিন অন হলো। স্ক্রিনে দেখা গেল এক অন্ধকার ঘরে একজন নারী বন্দী অবস্থায় বসে আছে। জেসমিনের নিঃশ্বাস থেমে গেল, কিন্তু রঘু ভাইয়ের কণ্ঠ আরও ঠান্ডা হলো। ও এখন আমার কাছে জিম্মি না, ও একটা চাবি। একই সময়ে সুড়ঙ্গের ভেতর মেহরাব হঠাৎ নিচে তাকিয়ে বলল, আমরা ফাঁদে ঢুকছি। ঠিক তখনই পেছনের দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। চারদিকে লাল লাইট জ্বলে উঠল। একটা অটোমেটেড ভয়েস শোনা গেল, ইন্ট্রোডিউস ডিটেক্টেড। করবী পিস্তল বের করতেই দেয়ালের ভেতর থেকে একে একে সিকিউরিটি ড্রোন বের হতে শুরু করলো। টিক টিক টিক, লেজার লাইট তাদের দিকে তাক করা। মেহরাব চিৎকার করে উঠল, এখনই নড়ো। প্রাঙ্গণে রঘু ভাই ধীরে ধীরে জেসমিনের দিকে এগিয়ে এলো। তুমি যদি তোমার মাকে চাও, সে বলল, তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সে একটু থেমে হাসলো, করবী অথবা তোমার মা। জেসমিনের চোখে আগুন জ্বলে উঠল। তুমি ভুল মানুষকে বন্ধু করেছো রঘু ভাই। তুমি করবীকে কিভাবে চেনো? রঘু ভাই বিশ্রে একটা হাসি দিয়ে বলল, এমন সুন্দরীদের রঘু ভাই চিনবে না? জেসমিন দাঁতে দাঁত চেপে বলল, ওই জানোয়ার ফারহান চিনিয়েছে। দ্বীপের গভীর অংশে বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, যেন পুরো পরিবেশটাই জানিয়ে দিল এখানে এখন আর লুকিয়ে থাকার সময় নেই। একদিকে জ্যাস এই দেশের নাম্বার 1 মাফিয়া, যার নাম শুনলে আন্ডারওয়ার্ল্ড কাঁপে। অন্যদিকে রঘু ভাই অস্ত্রোপচার আর ভয়ের সাম্রাজ্যের রাজা, যার যখন সামনে এগিয়ে এলো তার উদ্দেশ্য পরিষ্কার। এই প্রথম সে এখানে এসেছে শত্রু খুঁজতে না, এসেছে একজন মানুষকে বাঁচাতে, তার শাশুড়ি। ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো রঘু ভাই। তার হাঁটা ছিল শান্ত, কিন্তু প্রতিটি পদক্ষেপে ছিল এমন এক ভার যেন পুরো দ্বীপটাই তার ইশারায় নড়ে।
সে থামলো, আর প্রথমবার চোখে চোখ পড়ল জ্যাসের সাথে। একটা দীর্ঘ নীরবতা, কোনো গুলি নয়, কোনো চিৎকার নয়, শুধু দুইজনের দৃষ্টির মধ্যে এক অদৃশ্য যুদ্ধ। রঘুভাই প্রথম কথা বলল, তুমি আসবে আমি জানতাম। তার কণ্ঠ শান্ত, প্রায় সম্মানজনক, কিন্তু তার ভেতরে ছিল বিষ। সে একটু মাথা কাত করল। তোমার মতো মানুষরা সবসময় তাদের দুর্বলতা নিয়ে এখানে আসে। জাস্ট এক পা এগিয়ে গেল, চোখ ঠান্ডা। আমার দুর্বলতা এখানে না, সে বলল, আমার শাশুড়ি এখানে। রঘুভাই হালকা হাসলো। আহ, পরিবার? সে যেন শব্দটা উপভোগ করছিল। সবচেয়ে সুন্দর দুর্বলতা। হঠাৎ সে হাত তুলল, পেছনের স্ক্রিন অন হয়ে গেল। এক ঘরে বন্দি একজন নারী, জেসের শাশুড়ি। কোনো চিৎকার নেই, শুধু ভীত চোখের অপেক্ষা। জেসের মুখ শক্ত হয়ে গেল, কিন্তু সে নড়ল না। রঘুভাই ধীরে ধীরে বলল, আমি চাই না তুমি ভুল বুঝো জেস। সে একটু এগিয়ে এলো। আমি তাকে কষ্ট দিচ্ছি না, আমি তাকে ধরে রেখেছি কারণ সে তোমার দরজা। রঘুভাইয়ের চোখ সরাসরি জ্যাসের দিকে। আমি জানি, দরজা ভাঙতে হলে আগে তালা ভাঙতে হয়। জ্যাস এবারেও শান্ত রইল। তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? রঘুভাই হাসল। আমি খুব ভালো করেই জানি। সে এক মুহূর্ত থেমে খুব ধীরে বলল, তুমি সেই মানুষ যার নাম শুনে দেশের অপরাধীরা প্রার্থনা করে যেন আজ না আসে। তার হাসি আরও ঠান্ডা হলো। কিন্তু সমস্যা হলো, আমি প্রার্থনা করি না। একজন লোক ছায়া থেকে সামনে আনলো করবীকে। করবী হাত বাঁধা নয়, কিন্তু চারপাশে পাহারা। তার চোখে ভয় নেই, কিন্তু ভেতরে এক অস্থিরতা স্পষ্ট। রঘুভাই ধীরে ধীরে তার দিকে তাকালো। এই তো তোমাদের দুর্বলতা জ্যাস। জেসমিন, তার কণ্ঠ নরম হলো, কিন্তু ভয়ঙ্কর। তোমার রাজা, তোমার অস্ত্র, সব শেষ করা যায়, কিন্তু এই একটা জিনিস, সে করবের দিকে ইঙ্গিত করলো, এটা তোমাকে শেষ করে দেবে। দেশের চোখ একটু সরো হলো। ওর দিকে হাত বাড়ালে সে শান্ত গলায় বলল, তুই নিঃশ্বাস নেওয়ার আগেই শেষ হয়ে যাবি। রঘুভাই আবার হাসলো। আমি মেরে ফেলতে চাই না তাকে। তার চোখ করবীর উপর স্থির। আমি চাই তাকে নিজের করে নিতে। এই কথাটা শেষ হতেই চারপাশে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই দূরে একটা বিস্ফোরণের শব্দ। দ্বীপ কেঁপে উঠল। মেহরাব আর করবীর লোকেরা বাইরে থেকে আক্রমণ শুরু করেছে, কিন্তু ভেতরের যুদ্ধ এখনো শুরুই হয়নি। রঘুভাই ধীরে ধীরে দুই হাত প্রসারিত করল। আজ তোমার শেষ রাত জ্যাস। তার চোখ হঠাৎ কঠিন হয়ে গেল। আমি তোমার সাম্রাজ্য ভাঙব, আর তোমার সামনে থেকেই তোমার সব কিছু কেড়ে নেব। জ্যাস এক পা এগিয়ে এলো। তার কণ্ঠ এবার বরফের মতো ঠান্ডা। তুই চেষ্টা করতে পারিস। হঠাৎ চারপাশ অন্ধকার ভেঙে আগুনের মতো গুলির শব্দ ফেটে পড়ল। ড্রোন সক্রিয় হলো। ছাদ থেকে স্নাইপার গুলি নামতে শুরু করলো। আর সেই বিশৃঙ্খলার মাঝে জ্যাস আর রঘুভাই মুখোমুখি। দুইটা ছায়া, দুইটা সাম্রাজ্য। তার দৃষ্টি করবীর দিকে গেল, যে একটু দূরে বন্দি অবস্থায় দাঁড়িয়ে আছে। আর তারপর আমি নেব যা তোমার। একটা ঠান্ডা হাসি দিয়ে বলল, তোমার সাম্রাজ্য আর তোমার সুন্দরী স্ত্রী। এই কথার পর বাতাসে এক মুহূর্তের জন্য মৃত্যুর নীরবতা নেমে এলো। জ্যাসের চোখ ধীরে ধীরে উঠল। সেখানে কোনো আলো নেই, শুধু আগুন। সে খুব শান্তভাবে বলল, তুই ভুল জায়গায় হাত দিয়েছিস রঘু।